আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। তোমাদের যে 2025 সালে তোমরা যারা ষষ্ঠ শ্রেণী রয়েছ, তোমাদের যে বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। দেখো এখানে কি বলা হয়েছে, দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময়, ঠিক আছে। তো দেখো এখানে পার্ট একে বলছে বিজ্ঞান কি। তো আমরা প্রথমেই জানবো বিজ্ঞান কি। বিজ্ঞান এই শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। তোমরা এটা একটা কমন প্রশ্ন, পরীক্ষায় আসে। বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান, অর্থাৎ বিজ্ঞান কি, বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞান কি, এর উত্তর হচ্ছে যে এটি হলো একটি বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা জানো। কোনো বিষয়ে তথ্য, উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয়ে সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলিয়েই হয় সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোনো বিষয়ে জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রকৃতির ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ, এবার আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ। কীভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি, এইসবই বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তার পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্প আকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এই ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এই ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়, কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ, পরীক্ষা থেকে পাওয়া এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রে মিল ছিল। সেই মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। প্রশ্ন, সমস্যা নির্বাচন, তারপরে বিদ্যমান তথ্য সংগ্রহ, সম্ভাব্য ফলাফল অনুমান, তারপর হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি,
পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, তারপর হচ্ছে প্রাপ্ত পদ্ধতি বিশ্লেষণ, সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, ফল প্রকাশ, প্রবাহচিত্র, বৈজ্ঞানিক প্রক্রিয়া, ধাপ সমূহ। এটি হচ্ছে ধাপ। আর পার্ট 2 আর 3 দেখো পরীক্ষণ। পরীক্ষণ হলো বিজ্ঞানীর নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটিমাত্র চলক পরিবর্তন করা হয়। যে পরীক্ষণ পদ্ধতির ধাপ সময় একটি উদাহরণ দেওয়া হলো, যেমন বেঁচে থাকার জন্য গাছে পানি দরকার কিনা তা পরীক্ষা। পরীক্ষণটি করতে যা যা দরকার হবে: ছোট 2টি পাত্র লাগবে, ফুল গাছের 2টি চারা লাগবে, পানি লাগবে এবং শুকনো মাটি লাগবে। তো পদ্ধতিটি হচ্ছে সমস্যা নির্ধারণ। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে, ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। আচ্ছা, তারপর জানা তথ্য সংগ্রহ। তোমার বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, সম্ভাব্য ফলাফল। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা গাছ মারা যায়। পরীক্ষণের পরিকল্পনা। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের 2টি পাত্রে 2টি গাছ নিতে হবে। তোমরা কেবল 2টি পাত্রের মধ্যে একটি বিষয়ের পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না। 5 হচ্ছে পরীক্ষণ। ছোট 2টি একই রকমের পাত্র নাও। মাটি বা প্লাস্টিকের টব জাতীয় পাত্র হলে ভালো হয়। পাত্র 2টির তলায় ছোট ছিদ্র করে এবার শুকনো মাটি দিয়ে পাত্র 2টি ভরে দাও। এবার একই ধরনের 2টি চারা গাছ 2 পাত্রে রোপণ করো। একটিতে পানি দাও, আরেকটি শুকনো রাখো। 2টি গাছকে ছায়ায় রেখে দাও। পরের দিন গাছ 2টিকে পর্যবেক্ষণ করে একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ আছে, তাই না। 6 হচ্ছে উপাত্ত বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণ। 2টি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারা গাছ 2টিকে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল, এর মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। একটিকে পানি দেওয়া হয়েছিল, আরেকটিকে পানি দেওয়া হয়নি। এ থেকে কী সিদ্ধান্ত আসা যায়? সিদ্ধান্ত নিয়ে যায় যে পানি না দেওয়া একটি চারা গাছ মরে গেছে। 7 হলো ফল প্রকাশ। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। উপরলিখিত ধাপগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। তো 4 পাশে কী বলছে দেখো, পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনা দিয়ে আন্দাজ করে পরিমাপ করে থাকি, যেমন তোমার পড়া টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এই সকল ক্ষেত্রে প্রায় তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজন অনুভব করি, বাজার থেকে চাল ডাল কিনতে, কাপড় কিনতে, তৈরি করতে বা সময় মতো ক্লাস শুরু শেষ করতে আমার যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষ কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোনো কক্ষের আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর জন্য ওষুধটাও তৈরি করতে হয় পরিমাণ মতো, খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই প্রয়োজন নেই সঠিক পরিমাপের। তো এখানে কাজ দেওয়া আছে, দেখো দৈনন্দিন জীবনে 10টি ঘটনা লিপিবদ্ধ করো, তালিকা তৈরি করো যাতে সঠিক পরিমাপ প্রয়োজন। তো এই কাজটা আমরা চলো দেখি, আমরা এই কাজটা করি। এখানে আমি লিপিবদ্ধ করে রেখেছি দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিমাপের প্রয়োজন পড়ে এমন 10টি ঘটনার তালিকা যে দেওয়া হলো। চালের পরিমাপ। প্রতিদিন রান্নার জন্য নির্দিষ্ট পরিমাণ চাল কেজি বা গ্রামে মেপে নেওয়া হয়। তারপর হচ্ছে দুধের পরিমাপ। দুধ কেনার সময় লিটার বা মিলিলিটারে এককে মাপা হয়। তারপর হচ্ছে তেলের পরিমাপ। রান্নার জন্য সঠিক পরিমাণ তেল মিলিলিটার বা লিটারে নেওয়া হয়। তারপর হচ্ছে গ্যাস পরিমাপ। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার
কেজি বা ঘনমিটারে মাপা হয়। তারপরে 5 নম্বর হচ্ছে পৈতৃক শক্তি পরিমাপ। দৈনন্দিন বিদ্যুৎ খরচ কিলোওয়াট আওয়ার এককে পরিমাপ করা হয়। 6 নম্বর হচ্ছে জ্বালানি তেল পরিমাপ। গাড়ি চালানোর জন্য লিটার বা গ্যালনে পেট্রোল বা ডিজেল মাপা হয়। 7 হচ্ছে বস্ত্র পরিমাপ। পোশাক তৈরি বা কেনার সময় কাপড় মিটার মাপা হয়। আর 8 নম্বর হচ্ছে তাপমাত্রা পরিমাপ। জ্বর হয়েছে কিনা তা বুঝতে শরীরের তাপমাত্রা থার্মোমিটার দিয়ে মাপা হয়। 9 গতি পরিমাপ। গাড়ির গতি কেন্দ্রের জন্য স্পিডোমিটার ব্যবহার করে গতি মাপা হয়। 10 জমি পরিমাপ। জমি কেনা বেচার সময় বিঘা বা একর বা কাঠা এককে জমি পরিমাপ নেওয়া হয়। তো এই হচ্ছে 10টি তালিকা আমরা এখানে করেছি। তো আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা এখান থেকে দেখো, আচ্ছা, তারপর হচ্ছে পরিমাপের একক। এক্ষেত্রে একটি কাজ দেওয়া আছে। 1 খণ্ড রশি বা প্রায় 20 ফুট নিয়ে এটিকে তোমরা প্রত্যেক আলাদা করে নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে, কার হাতে কত হাত হলো। যেহেতু তোমাদের প্রত্যেকেরই হাতের মাপ ভিন্ন, তাই নিজ হাত দিয়ে মাপলে রশিটির দৈর্ঘ্য একজনের জন্য একক রকম হবে। এটা তোমরা নিজেরা করে নিবে। আচ্ছা, তারপর দেখো এখানে এই ক্ষেত্রে তোমরা হয়তো দেখবে একজন শিক্ষার্থী বললো যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 16 হাত, অন্য একজন শিক্ষার্থী বললো যে রশির দৈর্ঘ্য 17 হাত। উপরোক্ত কাজটি দেখে কি চিন্তা নেওয়া যায়, কীভাবে এই পার্থক্য দূর করা যায়। মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণ বিবেচনা করা হয়। কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই জন্য আদর্শ অংশের পরিমাণে পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর বা সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক সময়ের আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয়। প্রত্যেক ক্ষেত্রে পরিমাপ একটি একক দ্বারা প্রকাশ করা হয়। তাই ধরো তুমি একটা কক্ষের দৈর্ঘ্য মাপছ, দৈর্ঘ্য মাপের উপর তুমি বলছো 10 মিটার। তুমি যদি কেবল 10 বলো, তা কিন্তু অর্থ বহন করে না। পরিমাপ প্রকাশ করার জন্য একটি সংখ্যা বা একটি এককের প্রয়োজন হয়। তোমাদের কমপক্ষে 10 জন নিজ পা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মেপে তা একটি নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করো। ঠিক আছে? তো তোমরা তোমাদের শ্রেণীকক্ষে এই কাজটা করবে। ঠিক আছে? তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী পার্ট 6 নিয়ে আমরা ভিডিও আপলোড করব। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।